প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের নতুন আরেকটি পর্ব শুরু করছি। তোমরা যারা গণিতে দুর্বল তাদের জন্য এই পর্বটি আমি আশা করি অনেক কার্যকর হবে। কেননা মৌলিক সংখ্যা বিষয়টা কিন্তু তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, সপ্তম শ্রেণীতে পড়ো এবং অষ্টম শ্রেণীতে পড়ো তাদের সকলের জানা প্রয়োজন। আপনারা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পরীক্ষা অথবা অন্য কোনো চাকরি পরীক্ষা, সেখানেও কিন্তু মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই দুটো জিনিস জানতে হবে। মূলত সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মৌলিক সংখ্যা আর একটি হলো যৌগিক সংখ্যা। এখন কোনটাকে মৌলিক সংখ্যা বলে এবং কোনটাকে যৌগিক সংখ্যা বলে এটা কিন্তু আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা বলা হয়, আমরা 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 প্রথমে জানব যে যত ধরনের সংখ্যা আছে পৃথিবীতে এই সংখ্যাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মৌলিক সংখ্যা আর একটি হলো যৌগিক সংখ্যা। একটি মৌলিক সংখ্যা আর একটি যৌগিক সংখ্যা, আবার মাথায় রাখবো। তো মৌলিক সংখ্যা কোনগুলো মনে রাখতে হবে, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা সাপোজ আমরা যদি ধরি 5, এই 5কে 1 এবং ওই 5 দ্বারা 1 দিয়ে 5কে ভাগ করা যায় এবং 5 দিয়ে 5কে ভাগ করা যায়। অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এমন সংখ্যাগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা দিয়ে তো ভাগ করা যায়, সাথে সাথে অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, সেগুলোকে বলা হবে যৌগিক সংখ্যা। কী রকমের? আমরা যদি 8কে ধরি, 8, এই 8কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারবো? 8কে আমরা প্রথমত 1 এবং 8 দিয়ে তো পারবো, তো 2 দিয়েও কিন্তু 8কে ভাগ করা যায়, 4 দুগুণে 8। আবার 8কে কিন্তু আমরা চাইলে 4 দিয়েও ভাগ করা যায়, 4 দুগুণে 8। বুঝতে পারছি? তাহলে 8কে 1 দিয়ে ভাগ করা যায়, 8 একে 8, 8কে 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পেলাম 1 এবং 8 দিয়ে তো ভাগ করা যায়, পাশাপাশি 4 এবং 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটাকে যেহেতু 1 এবং ওই 8 বাদে আরও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সো আমরা এটাকে বলবো না মৌলিক সংখ্যা, এটাকে বলবো কোন সংখ্যা? যৌগিক সংখ্যা। আশা করি তোমরা যৌগিক সংখ্যার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। আরও যদি আমরা উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো 12, যেমন ধরো 15, যেমন ধরো 18, যেমন ধরো 2520, এইগুলো হলো সব যৌগিক সংখ্যা। কিন্তু যদি বলি 11, যদি বলি 13, যদি বলি 17, যদি বলি 19, এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো কিন্তু যৌগিক সংখ্যা না, বিকজ এগুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি মনে রাখতে হবে? দুটি সংখ্যার যেমন আমরা যদি ধরি একটা সংখ্যা 8 আর একটা ধরি 15, এই দুটার গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করতে পারলেই আমরা বলতে পারবো যে সংখ্যাটি আসলে কি সহমৌলিক নাকি সহমৌলিক নয়, যদি আমরা গুণনীয়ক বের করতে পারি। কিন্তু আমরা যদি গুণনীয়কই বের করতে না জানি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না সংখ্যাটা সহমৌলিক কি না। কিভাবে? আচ্ছা দেখো, 8-এর গুণনীয়ক কত কত আমরা একটু আগের অঙ্কে করেছি, 1 2 4 8। এটি হলো 8-এর গুণনীয়ক। কেননা 8কে যা যা দিয়ে ভাগ করা যায় সেগুলোকেই বলা হয় গুণনীয়ক। তাহলে এখানে আমরা গুণনীয়ক পেলাম 1 2 4 8। এবার আসো 15কে কত কত দিয়ে ভাগ করা যায়? 15কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায় এবং 15 দিয়ে ভাগ করা যায়। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো এই দুটার যে গুণনীয়ক পেলাম, এই গুণনীয়কের ভিতরে আমরা খুঁজব 1 বাদে আর কোনোটা মিলে কিনা। যেমন 1 তো মিলছে, 1 তো অবশ্যই মিলবে। 1 বাদে অন্য কোনোটা মিলে কিনা? না, 2 মিলে না, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 8, এখানে 15। তার মানে 1 ছাড়া আর কোনোটা মেলে না। মানে সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক হলো 1। সাধারণ গুণনীয়ক যদি 1 পাশাপাশি আরও অন্য কোনো সংখ্যা হয়, তখন এটাকে আমরা এই 8 আর 15কে সহমৌলিক বলতে পারবো না। সহমৌলিক হতে হলে কি হতে হবে? 1 এবং অন্য আর কোনো গুণনীয়ক থাকবে না, শুধুমাত্র
এক মিল থাকবে। যেহেতু এই দুটির এক মিল আছে, আর কোনোটাই মিল নাই, গুণনীয়কের ভিতরে সাধারণ গুণনীয়ক হলো 1, সুতরাং আমরা বলতে পারি 8 ও 15 কি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। আশা করি তোমরা কিন্তু ক্লিয়ার হয়েছো সহমৌলিক সংখ্যা কিভাবে বলে বা কিভাবে সহমৌলিক করার জন্য আমাদেরকে প্রথমত গুণনীয়ক বের করতে হবে। আমরা গুণনীয়ক বের করব, দুটি সংখ্যা থাকবে, দুটি সংখ্যারই গুণনীয়ক বের করব। বের করার পরে আমরা দেখব এই গুণনীয়কের ভিতরে সাধারণ গুণনীয়ক 1 বাদে অন্য কিছু আছে কিনা। যদি অন্য কিছু থাকে তাহলে সহমৌলিক নয়, আর যদি আর কোনো গুণনীয়ক না মিলে না থাকে তাহলে আমরা বলবো সংখ্যা দুটিকে সহমৌলিক। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু দেখব যে বিভাজ্যতা। বিভাজ্যতা কি? বিভাজ্যতা মানে হলো ভাগ করা। বিভাজ্যতা মানে কি? ভাগ করা। মানে একটা সংখ্যাকে কত কত সংখ্যা দিয়ে কি দিয়ে ভাগ করা যায়, এবং আমরা একটা সংখ্যাকে কত সহজে ভাগ করা যায় কি যায় না সেটা বোঝার জন্য এই বিভাজ্যতা শিখব। দেখো এখানে কয়েকটি সংখ্যা আছে, কয়েকটি সংখ্যার মধ্যে 2 আছে, 3 আছে, 4, 5, 6, 9। আমরা আজকে একটু খুব টেকনিকের সাহায্যে শিখব যে কোনো সংখ্যা, বড় কোনো সংখ্যা, ছোট সংখ্যা তো আমরা জানি, কিন্তু বড় কোনো সংখ্যা এই 2 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ বন্ধুরা, একটা টেকনিকের মাধ্যমে আমরা বুঝবো। মাত্র আমরা যদি দেখি কোনো সংখ্যার একক, একক তো বুঝি, কোনো সংখ্যার একক যদি দেখি 0, 2, 4, 6, 8, মানে অর্থাৎ এই জোড় যে 5টা সংখ্যা প্রতীক আছে, 5টা জোড় যে সংখ্যা প্রতীক 0, 2, 4, 6, 8, এটা যদি আমরা এককের ঘরে দেখি, যেমন 8520, এই 8520-এর দেখো তো এককের ঘরে কত আছে? এককের ঘরে 0 আছে। তার মানে যদি এককের ঘর 0 হয় তাহলে বুঝতে হবে যত বড় সংখ্যাই হয় না কেন সেই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। কত দিয়ে করতে পারবো? 2 দিয়ে। এককের ঘরে যদি 2 হয় তাহলেও 2 দিয়ে ভাগ করা যাবে। এককের ঘরে 4, 6, 8, সোজা কথা এই 1 মানে 0, 2, 4, 6, 8 এই 5টা সংখ্যা মানে হলো জোড় সংখ্যা। আর এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি একটা জোড় সংখ্যা, এবং নিঃসন্দেহে সেটা জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে 2 দিয়ে ভাগ করবে মানে কোনো সংখ্যা দেখলেই এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা কিভাবে বুঝবো। বুঝতে পেরেছি? ওকে, এবার আমরা 3 দিয়ে ভাগ করা কিভাবে বুঝবো। একটা বড় সংখ্যা, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা আমাদের বুঝতে হবে না, কিভাবে বুঝবো সেটাই আগে আমরা টেকনিকের মাধ্যমে শেখাচ্ছি। দেখো আমরা একটা সংখ্যা লিখি, এখানে আমি 4 সংখ্যার একটা সংখ্যা লিখেছি। এখন এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না আমরা বুঝবো কিভাবে। এখানে 4টি সংখ্যা প্রতীক আছে, মানে 4টি অঙ্ক আছে, 8, 3, 2, 9। এই 4টাকে আমাদের যোগ করতে হবে। কিভাবে? 8 যোগ 3 যোগ 2 যোগ 9। এই 4টাকে যোগ করলে আমরা কত পাই দেখি। 9 আর 2 11, 11 আর 3 কত হলো? 14, 14 আর 8 হলো 22। এই যে আমরা 22 পেলাম যোগ করে, এই 22কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 22কে 3 7 21, এক ভাগশেষ থেকে যায়। তার মানে যেহেতু এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি না, ভাগ শেষ থেকে যায়, তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু আমরা যদি লিখতাম, এই যে এখানে একটা সংখ্যা লিখলাম 7 3 2 9, অর্থাৎ 7329। আর এটাকে আমরা একটু যোগ করে দেখি তো কত আসে। 7 যোগ 3 যোগ 2 যোগ 9। আচ্ছা, যোগ করলে কত আসে বলো তো? 9 আর 2 11 আর 10 21 আসে। তার মানে আমরা কি 21কে 3 দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ, 3 7 21, আমরা 21কে 3 দিয়ে ভাগ করতে পারি। সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরকমের যে কোনো বড় সংখ্যাও যদি আমরা দেখি, যে যেমন ধরো আমরা যদি বলি 6 5 1, এখানে কত আসলো? 651।
এখন এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য কি করতে হবে? 6, 5 এবং 1 এই তিনটাকে যোগ করব। তিনটা যোগ করলে আসে কত? 12। তাহলে 12কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 12কে 3 দিয়ে 3 4 12। তার মানে যখন দেখব 3 দিয়ে যোগ করার পরে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা কিন্তু অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্টস করবে এবং ভিডিওটি তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবে। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমরা 4 থেকে 9 সংখ্যার প্রত্যেকটি কিভাবে ভাগ করব, ভাগ যাবে কি না সেটা সংক্ষেপে বোঝার টেকনিক শিখিয়ে দিব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।